যে প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছি। এখানে তাদের একটা নতুন প্রস্তাব আছে, এখনই আমি ডিসক্লোজ করতে চাই না। সেটা আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনার পরে যদি আমরা সিদ্ধান্ত আসতে পারি সেটা আমরা জানাবো। আর প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা রিইনস্টেট হওয়ার পরে যেটা হয়েছে মোটামুটি, যেটা 15th অ্যামেন্ডমেন্ট মামলার মধ্য দিয়ে এই আর্টিকেলগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার বিলুপ্ত করে দিয়েছিল সেগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে। দ্যাট মিনস আর্টিকেল 58 এবং 58 কেয়ারটেকার সম্পর্কিত যে সমস্ত বিধানগুলো সেটা রিইনস্টেট হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। তবে সেটা ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়টা পেন্ডিং আছে রিভিউতে, সেটা ফাইনাল হওয়ার পরেই পুরোপুরি হবে। এখন প্রধান উপদেষ্টা কিভাবে কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি তাদের প্রস্তাবের সাথে। সেটা আমরা বলেছি যে আমরা এই কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। সেটা আমাদের সাথে এইটুকু আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্ত পরে হবে। আর স্থানীয় সরকার বিষয়ে, স্থানীয় সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে। তবে আমরা নীতিগতভাবে একমত, কারণ সর্ব বিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। যেটা আইন করে করলে সেটা আমরা মনে করি যে সেই জটিলতাগুলো নিরসন করা যাবে। আর স্থানীয় সরকারের বিষয়ে যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট গঠন এবং সেটার ক্ষেত্রে আমরা যেটা প্রস্তাব পেয়েছিলাম সেই বিষয়ে আমরা বলেছি যে না, সেইটা 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছে এবং বাকি যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে ওনারা বলেছেন যে 2টা বিষয়ে মোটামুটি প্রায় সব মেজর স্টেক হোল্ডাররা একমত হচ্ছেন, যেটা অর্থ বিল এবং আস্থা ভোট, এই 2টা বিষয়ে বাদে বাকিগুলোর ক্ষেত্রে তারা একমত। বাট আমরা বলেছি যে আমরা 4টা বিষয়ে প্রস্তাব করেছি, যে অর্থ বিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয় সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সব কিছু দিতে পারবেন। তো সেটা শেষ পর্যন্ত ঐক্যমতে কতটুকু পৌঁছায় সেটা আর একটু দেখতে হবে। সেটা ইন ডিটেল যখন আইন প্রণয়ন করা হবে। এবং যেগুলো প্রস্তাব এসছে তা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই, সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে। এইটুকু বিষয়ে আমরা একমত হয়েছি আর্টিকেল 48-এর সাবসেকশন 3-র পরে একটা নতুন সেকশন করার জন্য। কমিশন একমত হয়েছেন, কমিশনকে জিজ্ঞেস করবেন। আজকে যে সম্মিলিত সম্পর্কে যে আলোচনা হলো বা আপনারা পৌঁছালেন, সন্তুষ্ট কিনা শেষ পর্যন্ত আপনারা? আজকে আমরা তো কোনো বিষয়ে অসন্তুষ্ট নই, আমরা পজিটিভলি সবার সাথে কোঅপারেট করছি এবং আমরা যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণকর এবং ভবিষ্যতে যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক এবং শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য আমরা সর্ববিষয়ে সহযোগিতা করে যাচ্ছি। মেইন বিষয় হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয় এবং স্বাধীনভাবে যদি নির্বাচন কমিশন কাজ করতে পারে
এবং ফ্রি ফেয়ার একটা নিউট্রাল ইলেকশন যদি আমরা এনশিওর করতে পারি, থ্রু প্র্যাকটিসেস এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো স্ট্রেনদেন হবে, সাংবিধানিক ইনস্টিটিউশনগুলো স্ট্রেনদেন হবে। এইভাবেই একটা কিন্তু গ্রাজুয়াল প্র্যাকটিসের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং রাষ্ট্র একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়ায় এবং ডেমোক্রেসিটা ফাংশন করতে শুরু করে। সেটা ওভারনাইট হবে না। সেটা আমরা যেভাবে করেছি এটা কম্পাইল করে আমার মনে হয় নেক্সট ডেতে আমরা যখন আলোচনা করব আপনাদের সুবিধার্থে আমরা সেটা কম্পাইল করে বলব। ভাগ তৈরি করার বিষয়ে আসলে প্রয়োজন নেই। এই প্রভিশনগুলো এক্সিস্টিং কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেলের পরে সংযুক্ত করা যায়। আমি একটা জিনিস এখানে বলি, আমাদের সংবিধানের এই যাত্রাটা শুরু হয়েছে 72 থেকে, তো আজ পর্যন্ত এটা জুডিশিয়ারিতে যেভাবে এগুলো এক্সারসাইজ হয়েছে, বিভিন্ন বার্ডিক্টে যেভাবে এসছে, সেই বার্ডিক্টে বিভিন্ন আর্টিকেলের কথা উল্লেখ থাকে এবং সাইট করা থাকে। সেই বিষয়গুলো যখন আরেকটা মামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে ফলোড করা হয়, জুডিশিয়ারি যে কোনো বার্ডিক্ট আপনারা জানেন যে আর্টিকেল 111 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বার্ডিক্ট এটা বাইন্ডিং টু দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড দি লোয়ার জুডিশিয়ারি, এবং হাইকোর্ট ডিভিশনের বার্ডিক্ট টু দি সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বাইন্ডিং হয়। এই সমস্ত ক্ষেত্রে কনস্টিটিউশনাল প্রশ্নে যখন কোনো মামলা হয় অথবা অন্য অন্য কারণে যখন কনস্টিটিউশনের আর্টিকেলগুলো উদ্ধৃত হয়, এগুলো বার্ডিক্টে উল্লেখ থাকে। সুতরাং কন্টিনিউটি অফ দি আর্টিকেলস এবং কনস্টিটিউশনের চ্যাপ্টার ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য কোনো নিউ চ্যাপ্টার সংযোজিত হলে এখানে যদি আর্টিকেলগুলো এলোমেলো হয়, ফর ফিউচার রেফারেন্সের জন্য ইন এনি আদার বার্ডিক্ট এবং ন্যাশনাল প্র্যাকটিসের মধ্যে একটু ব্যত্যয় ঘটতে পারে। সেই জন্যে আমরা এই কথাগুলো বলেছি। আমার মনে হয় একটু বেশি বলি, অনেক বিষয় আছে, এগুলো কম্পাইল করে বলবো। আমরা তো আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং আলাপ আলোচনার মাধ্যমে যেটা গ্রহণযোগ্য, আমাদের যুক্তিগুলো ওনারা নিচ্ছেন, ওনাদের যুক্তিগুলো আমরা নিচ্ছি, তারপরে আমরা একটা জায়গায় আসতে পারি। এখন তো সংসদ কার্যকর নেই, কিন্তু সংবিধানে অনেকগুলো সংস্কারের প্রস্তাব হচ্ছে, সেগুলো আপনারা কিভাবে সংস্কার? এটা অতি অবশ্যই নেক্সট পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট হবে, সেটা তো আমাদের পরিষ্কার কথা। তবে একটা ন্যাশনাল কনসেনসাস যদি হয়, একটা চার্টার যদি সাইন্ড হয়, সেটা নেক্সট পার্লামেন্টে যারাই মেজরিটি আসুক বা যারা আসবে না, মানে যারা মেজরিটি বাদেও আসবে, তারা একটা আন্ডার কম্পালশন থাকবে এই ন্যাশনাল কনসেনসাসে বা সনদে স্বাক্ষর করার পরে। আর্টিকেল 80 আপনারা দেখবেন যে রাষ্ট্রপতি কিন্তু একটা বিল যখন সংসদে পাস হয় সেটা একবার ফেরত দিতে পারবে না, আর্টিকেল 80-তে আছে। তবে এটা আবার বলা আছে যে আর্টিকেল 48-এ যে দুইটা বিষয় ছাড়া, যেটা আপনি বললেন যে প্রেসিডেন্টের সাথে প্রাইম মিনিস্টারের সাথে ডিসকাস করতে হবে, এইটা কিন্তু আমার মনে হয় জাস্টিস শাহাবুদ্দিন সাহেব একবার ফেরত দিয়েছিলেন, এখানে ডিসকাস হয়েছে বলে আমার মনে হয় না। তবে এই আর্টিকেলটাও, আর্টিকেল 80-ও যে ইন্ডিপেন্ডেন্টলি রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারবে বলে হয়তো আমরা 48-এ নিউ ইনক্লুশনও হয়তো ইনক্লুড করে দিতে পারি, একবার ফেরত পাঠানোর বিষয়টা পার্লামেন্টে এনাক্টমেন্ট। এই জাতীয় আরও অনেক প্রভিশন আসবে এবং এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ভবিষ্যতে প্রেসিডেন্টকে আর কি বিষয়ে এম্পাওয়ার করা যায়, সেটা আমরা আইন প্রণয়নের মাধ্যমে ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে এক জায়গায় এসে সেগুলো ইনক্লুড করতে পারবো। এটা এখন সব কিছু এখানে ডিসক্লোজ করলে হবে না। এটা এখন কি বললাম, 48(3)-র পরে একটা নিউ প্রভিশন অ্যাড করা হবে এবং আর কি আর্টিকেলে, যেমন আর্টিকেল 80-র কথা বললাম, এই সমস্তগুলো ইনক্লুশন করে প্রেসিডেন্টকে ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করার যে ক্ষমতাগুলো দেয়া হবে, সেইগুলোই ওই আইনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সেই জন্যই তো এটা হলো যে আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে, পার্লামেন্টারি সিস্টেমে যেটা প্র্যাকটিস দেখি, প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল হেড অফ দি স্টেট। যে কোনো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে নমিনাল হেড অফ দি স্টেটের কাছে কি পাওয়ার থাকলে পাওয়ার ব্যালেন্স হবে সেটা চিন্তা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি প্রাইম মিনিস্টার টু দি পার্লামেন্ট, এবং পাবলিকের কাছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি প্রাইম মিনিস্টারেরই থাকে। সেই ক্ষেত্রে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এবং ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে এখন প্রাইম মিনিস্টারকে একদম সব বিষয়ে যদি হাত পা বেঁধে দেওয়া হয়, তাহলে তো রাষ্ট্র পরিচালনার অসুবিধা হবে।
সেটা এক্সিস্টেন্ট প্রভিশন এবং সামনে যে লেজিসলেশন হবে সেখানে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। এটা একটা লং ডিবেটের ব্যাপার। এখন যদি লেজিসলেচারকে ফাংশন আমরা করতে না দিই, যদি লেজিসলেচারকে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে রাখি, তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রে অনেক বোটলনেক সৃষ্টি হতে পারে। একটা ছোট্ট একটা বিষয়, আপনারা যেটা জেলা সমন্বয় পরিষদের সঙ্গে একমত হয়েছে নীতিগত, এটার সঙ্গে আপনারা একমত হয়েছে? পড়ে এসছে। যাই হোক, এটা জেলা সমন্বয় কমিশনের ক্ষেত্রে এক জিনিস, পরিষদের ক্ষেত্রে এক জিনিস। এটা হচ্ছে আগে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর একজন ছিলেন, পরবর্তীকালে না 79-এর পরেও ছিল, এবং এটা জেলা সমন্বয় কমিটি পরেও প্র্যাকটিস আছে। কারণ এটাকে কীভাবে স্ট্রেনথেন করা যায় লোকাল বডির রিপ্রেজেন্টেটিভগুলোকে নিয়ে সেই প্রস্তাবটা দিয়েছে। এটার সাথে আমরা নীতিগতভাবে একমত। সেইটা কনস্টিটিউশনে নয়, সেটা আইন করে। ইলেকট্রাল কলেজ এটা ডিফারেন্ট ম্যাটার। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আমরা একটা ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্টে আছি। আমরা কোনো ফেডারেল সিস্টেমে নাই, এখানে কোনো প্রদেশ নাই, এখানে কোনো স্টেট নাই, মানে যেটা অন্যান্য দেশে প্রভিন্স বলে। সেই সমস্ত ক্ষেত্রে ইলেকট্রাল কলেজের ক্ষেত্রে বলা হয় যে সেন্ট্রাল পার্লামেন্ট অ্যান্ড দি MLAs বা যে লোকাল অ্যাসেম্বলিগুলো, তারা ইলেকট্রেট কলেজে আসে এবং আরও কেউ কেউ আসে। এইটা একটা বিশাল ইলেকট্রাল কলেজ হয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। তারপরেও এটা নমিনাল হেড অফ দি স্টেট। এখন আমরা যেহেতু ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্টে আছি, আমাদের এখানে কোনো প্রভিন্সিয়াল সিস্টেম নাই, স্টেট নাই। তো এখানে শুধু সেন্ট্রাল বডি পার্লামেন্ট এবং সেন্ট্রালি যে আপার হাউস আমরা করছি, সেই দুইটার সদস্যদেরকে আমরা ইলেকট্রাল কলেজ হিসেবে গণ্য করতেছি, বিকজ এখানে কোনো প্রভিন্সিয়াল সিস্টেম নাই। এটা ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্টে তাই হয়। এটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ।